বিসমিল্লাহির রহমানির রহিম। অস্ত্র আইন 1878 সালের অস্ত্র আইন 1878 সালের 11 নং আইন। এই আইনের ধারা আছে 1 থেকে শুরু করে 33টি। আমরা এখানে সর্বসাকুল্যে 8 থেকে 9টা ধারা পড়ব। 8 থেকে 9টা ধারা পড়ব। এই 8 থেকে 9টা ধারায় আলোচনা করব। এখান থেকে হুবহু প্রশ্ন আপনাদের আসে, ঠিক আছে। বিশেষ করে 1-এর খ 11 সাজেশনগুলো আগেই বলি। 1-এর খ 11, এরপরে আসছে 16, তারপরে আছে 17-র ক 18, 19, 19-এর ক 20, 20-এর ক 20, 20-এর ক 25। এইটা শেষ। এরপর যদি কোনো স্যারের কোনটা ভালো লাগে তাহলে সেটা পড়ে নেবেন। আমার বিশ্বাস এর বাইরে আসার সুযোগ আপনাদের জন্য নেই। কারণ এমসিকিউ নাই যখন, অতিরিক্ত লোড নেওয়ার আমি দরকার। এই লাস্ট সময় আসছেন, তারপরে যেভাবে আপনারা কষ্ট করে মানে উৎসাহ উদ্দীপনা নিয়ে খাতা জমা দেন আর পড়েন এবং যেভাবে আগাইছেন, আসলে এটা আমার ভালো লাগে। কারণ আপনারা অনেক ভালো কিছু করছেন। আমি আর বাকি 1.5 মাস আছে, আমার সাথেই থাকবেন এবং আপনাদের সহযোগিতা, আমি আপনাদের হেল্প করতে পারলেই ভালো লাগবে এবং আপনারা পূর্ণ বিজয় নিয়ে আসতে পারবেন আমার বিশ্বাস। এবং সিংহভাগ লোক 100-র ভিতর থাকতে পারবেন। কিন্তু লেখার প্যাটার্নটা যেভাবে বলে ওইভাবে লিখবেন। আপনার সিদ্ধান্ত আপনি নেবেন না, সিদ্ধান্ত আমার উপর ছাড়িয়ে দেন। আমি যেটা বলবো ওইভাবে লিখবেন। ফেল করলে দায়ভার আমার, 100-র উপর এগুলো দায়ভার আমার। টাকা তো 300 সামান্য সম্মানী, কিন্তু এত বড় কথা হলে আমি আপনার হাতে কলমে শিখাই, ঠিক আছে। বেশি টাকায় বেশি ভালো পড়ানো যেন বিধান নেই। আমি নতুন, তাই এইভাবে আপনাদেরকে শেখাই। আর যারা নতুন আসছেন, আমার দোস্ত বেশিরভাগ এই সাথে লাগে থাকবা, অবশ্যই ভালো কিছু হবে আমার বিশ্বাস। অলরেডি যারা ক্লাস করে তাদের সাথে আলোচনা করলে জানা যাবে। এখন 1-এর খ অস্ত্র আইনের 1-এর খ আছে অস্ত্র থেকে অব্যাহতি করা হয়েছে। অস্ত্র থেকে কাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, এই অব্যাহতির ব্যক্তি কারা। এখানে লিখবেন সেনানো পুলিশ বিডিআর আনসার, এরকম করে লেখা যাবে না। আইনের ভাষায় আইন দিয়ে লিখবেন। মূল বইয়ের থেকে লিখবেন, অল্প সংখ্যায় লিখতে পারবেন। তাহলে অস্ত্র থেকে কাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, যারা লাইসেন্স নিতে পারবে না। আপনি যদি এখানে সেনানো পুলিশ বিডিআর লিখে বলেন, আরো অনেক 10-12টা বাহিনী বাদ পড়ে যাবে। অন্যান্য যারা কাঠমিস্ত্রি, তারপরে যারা বিভিন্ন রঙের কাজ করে সমস্যার সমাধান করে দেবে, তাহলে তারা বাদ পড়ে যাবে। তাহলে আমি আপনি কিভাবে লিখবো, এই সরকার কর্তৃক সরকারি আদেশ বলে, সরকারি কোনো অফিসার কর্মচারী কর্তব্য সম্পাদনে বা সরকারি কোনো কর্মচারীর আদেশ বলে অস্ত্র নির্মাণ, উৎপাদন, পরিবর্তন, রূপান্তর, বিক্রয়, আমদানি, রপ্তানি, পরিবহন বা অস্ত্রের জন্য কোনো লাগবে না। কি লাগবে না? অস্ত্র লাইসেন্স থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অস্ত্রের লাইসেন্স থেকে অব্যাহতি দেওয়া হয়েছে লিখবেন। যদি সরকারি আদেশ বলে, সরকারি আদেশ বলে সরকারি কর্মচারী তার দায়িত্ব পালন, অথবা সরকারি কর্মকর্তার নির্দেশ বলে আপনি যদি অস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয়, আমদানি, রপ্তানি করেন, তার পরিবর্তন, পরিমার্জন করেন, যখন নির্দেশ নিয়ে করছেন, তখন আপনার আমার কোনো অপরাধ হবে না। এখানে লাইসেন্স নেওয়ার প্রয়োজন নাই। এখানে কোনো বাহিনীর নাম উল্লেখ করে সংজ্ঞায়িত করবেন না। তাহলে 1 বাহিনী 2 বাহিনীর নাম করলে আর 10 বাহিনী বাদ পড়ে যাবে। তাহলে লিখবেন কি, সরকারি আদেশ বলে কখন অস্ত্রের লাইসেন্স থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, পুলিশকে কখন দেওয়া হয়েছে, আনসারকে কখন দেওয়া হয়েছে, যার নামে উল্লেখ আসুক। আপনি যদি সেই ব্যক্তি আমাদের এই 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 কথার মধ্যে পড়ে, সরকারি আদেশ বলে সরকারি কর্মচারী হিসাবে কর্তব্যরত, সরকারি আদেশ বলে সরকারি কর্মচারী হিসাবে কর্তব্যরত। কি করছে, কোনো সরকারি অফিসারের আদেশ বলে অস্ত্র নির্মাণ, উৎপাদন, পরিবর্তন, রূপান্তর, বিক্রয়, আমদানি, রপ্তানি এবং পরিবহন করে, এর জন্য তার লাইসেন্সের দরকার হয়েছে। লাইসেন্স থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পুলিশ প্রবিধানের 88,1012 1012 বা 3, ঠিক আছে। আর অস্ত্র আইনের 1-এর খ। এখন চলে আসেন 12 ধারা পর্ব। 12 ধারা পর্ব হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। এই বিনা পরোয়ানায় কেন গ্রেপ্তার করবেন, আমি আপনাদের সাথে একবার রিডিং পড়তে পারি, আর এমনি বললেও বলা যায়, কিন্তু রিডিং পড়লে আপনাদের অল্প তো শুনতে থাকেন। 12 ধারায় বলছে সন্দেহজনকভাবে অস্ত্র বহনকারী ব্যক্তিকে গ্রেপ্তার। সন্দেহজনকভাবে অস্ত্র বহনকারী ব্যক্তিকে গ্রেপ্তার। যে ব্যক্তি অস্ত্র নিয়ে যাচ্ছে, আমি নেই আর আপনি নেন, আপনি পুলিশ হন আর পাবলিক হন, সিভিলে যাচ্ছেন অথবা পুলিশের পোশাক পরে যাচ্ছেন, পুলিশের ভাবভঙ্গি, কিন্তু আপনার হাতে যে অস্ত্র আছে, আপনি যে ভুয়া পুলিশ কিনা এটাই কিনা জানবে। আপনি আনসার বিডিআর সেনাবাহিনী যান, কিন্তু আপনার চলন খলনে, আপনার কার্যক্রমে মনে হচ্ছে না আপনি সঠিক লোক, হতে পারে না, সন্দেহ আছে। এই সন্দেহ কার হবে?
কোনো আইন প্রয়োগকারী সংস্থা হতে পারে, সাধারণ জনগণ হতে পারে। এবং যার সামনে অপরাধ হবে, যে দেখতেছে যে কি দেখতেছে, সন্দেহজনকভাবে অস্ত্র বহন করতেছে, এই ব্যক্তি যে সন্দেহজনকভাবে অস্ত্র বহনকারী ব্যক্তি, মানে যার কাছে এই অস্ত্রটা আছে, ওর চলাফেরা কার্যক্রম সঠিক না, সন্দেহ পোষণ হয়, বা বিশ্বাস করতে পারতেছে না যে পোশাক পুলিশের দেখতেছি কিন্তু অস্ত্র ধরার কাজ করার নিয়ে বারবার নাড়াচাড়া করার অবস্থানটা সঠিক না। অনেক পুলিশে তো দেখলাম অস্ত্র নিয়ে পাশে থয়, কিন্তু ও তো নাড়াচাড়া করে কেন, তাক করে কেন, এদিক ওদিক এম করে কেন? তখন কোনো পুলিশ কিন্তু এই কাজ করে না, আর্মি সেনা কেউ করবে না, যারা যারা অস্ত্র উৎপাদন রূপান্তর বিক্রয় করে তারাও করবে না। হ্যাঁ, আবার হয়তো লাইসেন্স আমি করতেও পারি, আমি তো মানুষ, শারীরিক মানসিকভাবে অসুস্থ হতে পারি। আপনারা জানেন ঢাকা বনশ্রীতে আমাদের একবার এক পুলিশ আরেক পুলিশকে গুলি করে মারি ফেলছে কিনা? তাহলে ওর অস্ত্র দেখেন তার পূর্বে ধরার আর্ডিং কাঠ মোসাম সম্পূর্ণ আলাদা ছিল, ঠিক আছে? কারণ ওর ওর কি ছিল, সন্দেহজনক ছিল, মানুষদের বুঝতে পারছিল ওর কার্যক্রম সঠিক হচ্ছে না। তা লাইসেন্স থাক আর লাইসেন্স না থাক, সরকারের অনুমতি নিয়ে অস্ত্র ব্যবহার করেন বা উৎপাদন করেন, রূপান্তর করেন, কিন্তু আপনার কাজটা হচ্ছে সন্দেহজনক, সেই ক্ষেত্রে এই ব্যক্তিকে বিনা অপরাধে গ্রেপ্তার করা যাবে। কৃষি করা যাবে বিনা অপরাধে। আপনারা হয়তো মূল বই রিডিং পড়বেন না, আমি পড়ে দেই, অল্প 1-2 মিনিট সময় লাগবে। কাউকে সন্দেহজনকভাবে অস্ত্র শস্ত্র গুড়া বারুদ, শুধু অস্ত্র না, আপনারা সংজ্ঞা পড়ায় নাই, অস্ত্রের যে কোনো একটা অংশ, গোলা বারুদের যে কোনো একটা কেমিক্যালি অস্ত্র হিসেবে গণ্য হয়। তাহলে অস্ত্রের যে কোনো একটা অংশ, গোলা বারুদের সীমিত তিল পরিমাণ হোক, যারা পরিমাণ হোক, সেটা অস্ত্রের যদি অংশ হয়, সেটা অস্ত্র হিসেবে গণ্য হবে। তাহলে কাহাকেও সন্দেহজনকভাবে অস্ত্র শস্ত্র গোলা বারুদ সামরিক সাজ সরঞ্জাম বহন করিতে দেখা গেলে তাহাকে লাইসেন্স থাকুক বা না থাকুক, আপনার লাইসেন্স থাকুক আর না থাকুক এটা মোটার না, যে কোনো ব্যক্তিকে বিনা প্রমাণে গ্রেপ্তার করিতে এবং তার নিকট হইতে উক্তরূপে অস্ত্র শস্ত্র গোলা বারুদ এবং সামরিক সরঞ্জাম কারিয়া নিতে পারিবেন। দেখছেন, আপনার লাইসেন্স থাক আর না থাক, আপনি সরকার অনুমতি দিয়েছে তাতে কি, কিন্তু আপনার সন্দেহজনক মনে হচ্ছে, চলাফেরা সন্দেহজনক, এবং এই লাইসেন্স থাকলেও আপনার কাছ থেকে কেড়ে নেবে, না থাকলেও কেড়ে নেবে, তারপর না থাকলে তো বিচার ফয়সলা হবে। এবং আপনি যে লাইসেন্স থাকার পরেও বারবার এদিক ওদিক তাক করতেছেন, কাক করতেছেন, এটাও আপনি এটা অপরাধ করে ফেলছেন, ঠিক আছে? এরও বিচার ফয়সলা হবে, পুলিশ হলে পুলিশের প্রবিধান বা আইন অনুসারে হবে, ঠিক আছে? এরপরে দেখেন ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার নয়, এই কাজটা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসার নয়। আপনারা বেশিরভাগ জানেন ফৌজদারি কার্যক্রমের সাথে বেশিরভাগ যে আইন শৃঙ্খলা রক্ষা করে ফিল্ড পর্যায়ে ম্যাজিস্ট্রেট এবং পুলিশ করে। এছাড়াও বিডিআররা সীমান্তের 5 কিলোমিটারের ভিতর করে। এছাড়াও কোস্টগার্ড তারা নদীপথে করে, এখন ওদের পুলিশ নদীপথে আছে। বন বিভাগ তার বন সীমানার ভিতর করে, ঠিক আছে? ফায়ার সার্ভিস তার ফায়ার না, রেলওয়ে তার রেলওয়ে এলাকার মধ্যে করে, ওখানেও পুলিশ আছে, ঠিক আছে? তাহলে ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসার নয় এমন কোন ব্যক্তি কর্তৃক গ্রেপ্তার, ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসার লাগবে না, এমন ব্যক্তিও গ্রেপ্তার করতে পারবে। অনুরূপ ক্ষেত্রে গ্রেপ্তারকারী ব্যক্তি যদি ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার না হন, তাহলে গ্রেপ্তারের পর অবিলম্বে গ্রেপ্তারকৃত বা ধৃত ব্যক্তিকে তার নিকট হইতে আটক বা উদ্ধারকৃত অস্ত্র শস্ত্র গোলা বারুদ এবং পুলিশ অফিসার নিকটে সোপর্দ করতে হবে। তাহলে এই যে জনগণ বা ম্যাজিস্ট্রেট কারি নেবেন, নিয়ে পুলিশের কাছে সোপর্দ করবেন, অথবা উক্ত পুলিশ অফিসার ধৃত ব্যক্তি বা উদ্ধারকৃত অস্ত্র গোলা বারুদ ইত্যাদি সব ম্যাজিস্ট্রেট নিকট হাজির করবেন। তাহলে প্রথমে যদি কোনো ব্যক্তি অস্ত্র শস্ত্র দেখে ধরে গ্রেপ্তার করে, তাহলে উনি সরাসরি কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে নেবে না। উনি কার কাছে নেবে না? ম্যাজিস্ট্রেটের কাছে নেবে না, উনি পুলিশের কাছে নেবে। পুলিশ এই যখন অস্ত্র জব্দ করবে তখন কার কাছে নিয়ে যাবে? ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে, ঠিক আছে? এটা যদি বেয়ারিশ হয়, ওই বেয়ারিশ সিস্টেম যেভাবে নেয় ওই সিস্টেমে নিয়ে যাবে। এখন আসেন আমরা 16 ধারা পড়ো, মহামূল্যবান ধারা 16 ধারা, যেখানে তো আপনাদের প্রশ্ন হবে এবং হওয়ার সম্ভাবনা আছে। যে অলরেডি 12টা পড়লাম, 12 হয়, 1 হয়। আমি যেগুলো আপনাদের সাজেশন দিই এখান থেকে আর বাদ দেন না, এখান থেকে বাদ দেন না, পারলে আরো 2-1টা বেশি করে পড়বেন, ঠিক আছে? কতিপয় ক্ষেত্রে অস্ত্র শস্ত্র থানায় বা ডিলারের নিকট জমা দিতে হবে। কখন ডিলারের নিকট জমা দেবেন? বাংলা পড়া শুনবেন, পল্লী পরে মেলা সময় লেগে যাবে, এটা আর পড়বো না, মেলা বড়। তাহলে কখন ডিলারের নিকট জমা দেবেন আর কখন ডিলারের নিকট থেকে অস্ত্র ফেরত পাবেন? প্রশ্ন হলো দুইটা, কখন অস্ত্র জমা দেবেন, কখন ফেরত পাবেন। তাহলে কখন অস্ত্র জমা দেবেন, কখন ফেরত পাবেন, একই ধারায় দুটি রূপ, একই ধারার দুটি রূপ। একবার অস্ত্র জমা দেবেন, আবার অস্ত্র ফেরত পাবেন। খেয়াল করেন, কতিপয় ক্ষেত্রে অস্ত্র থানা বা ডিলারের নিকট জমা দেবেন, কতিপয় ক্ষেত্রে অস্ত্র শস্ত্র থানা বা ডিলারের নিকট জমা দেবেন। কি কারণে থানায় জমা দেবেন?
কোনো ব্যক্তির লাইসেন্স ইত্যাদির মেয়াদ উত্তীর্ণ হলে, কোনো ব্যক্তির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে 1 নম্বরে লিখবেন। 1 নম্বর না, ক্রমিক দিয়ে আপনি বোঝার জন্য ধারাবাহিকভাবে ছোট ছোট কথা লিখবেন। আমি আপনাদের সহজ করার জন্য ছোট ছোট করে বলি। বৈতুকের কথাটা আছে, আপনারা দেখেন যারা লিখতেছেন অলরেডি, লিখতে যে আপনি হয়তো লেখাটার কলম থামাতে পারেন না, মনে হয় যে এটা হলে ভালো, এটা ভালো হয়। আর যদি পড়তে পড়তে অনেক পড়ে ফেলা দেন, তখন দেখবেন আমার চেয়ে ভালো পারবেন, ছোট করে লিখতে পারবেন। আর ছোট করে লিখলে সঠিক উত্তর হয় এবং সময় বেঁচে যাবে, সমস্ত প্রশ্নের অ্যান্সার করে আপনি আসতে পারবেন। ঠিক আছে? তাহলে কোন কোন ক্ষেত্রে অস্ত্র জমা দেবেন খেয়াল করেন। কোনো ব্যক্তি লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে, 1 নম্বর, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে, কোনো কারণে লাইসেন্স বাতিল হইয়া গেলে, কোনো কারণে কি করছে, কোনো কারণে লাইসেন্স বাতিল হয়ে গেছে, যে কোনো কারণ হোক তার লাইসেন্স বাতিল হয়েছে, পুনর্ধারা নোটিশ জারি করেছে, পুনর্ধারা নোটিশ পড়া ছিল, নোটিশ মানে পুনর্ধারা নোটিশ জারি করা হয়েছিল, এই এইটা অমান্য, পুনর্ধারা নোটিশ জারি করা হয়েছে। নোটিশ কি, লাইসেন্স অস্ত্র নিষিদ্ধ করে দিতে, অস্ত্র কি করছে যে কতিপয় স্থানে লাইসেন্স ব্যতীত অস্ত্র রাখা নিষেধ, কোনো কোনো স্থানে মেলাগুলো পড়া লাগে, সারি দিয়েছে তো কষ্ট হবে একটু। তাহলে এই পুনর্ধারা কি বলছে, কতিপয় স্থানে লাইসেন্স ব্যতীত অস্ত্র জমা রাখা নিষেধ। মানে সরকার যে আপনার লাইসেন্স দেশে, বা আমরা যে ডিউটি করি, আপনারা জানেন ভিভিআইপি যখন আসে ডিউটি মুভ করেন, তারা আমরা কিন্তু সবাই অস্ত্রগুলি তার সমাবেশের আশেপাশে যেতে পারিনি। তাহলে সরকার ওই জায়গায় কি করছে, নিষিদ্ধ করছে। সরকার কি করছে, নিষিদ্ধ করছে। কতিপয় স্থান, যে সার্কিট আছে, যে পিএম প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন, ওর আশেপাশে 1.5-2-3 কিলোমিটার কিন্তু অস্ত্র থাকে না, কোনো অস্ত্র মানে 1.5-2 কিলোমিটার কোনো আর্মস থাকে না। এখন ওইখানে যদি আপনি আর্মস নিয়ে দেখেন লাইসেন্স ও লাইসেন্স ব্যতীত, তাহলে তো আপনার লাইসেন্স কি হবে, নিষিদ্ধ করছে, ওইখানে আপনি নেবেন না। ওই কারণে যদি আপনি নিয়ে গেছেন, আপনার অস্ত্র কি কারি নিয়ে ওটা নিষিদ্ধ করে দিয়েছে, ঠিক আছে, বাতিল করে দিয়েছে, এটার কথা বলছে। তাহলে নোটিশ জারি করা হয়েছিল, পুনর্ধারায় নোটিশ জারি করা হয়েছিল। 4র্থ নম্বর করেন, যে কারণে তার পক্ষে বা তার অন্য কোনো কারণে অস্ত্র গোলা বারুদ রাখা সামাজিক সমাধান নিষিদ্ধ আছে। তাহলে কোনো এক কারণে আমার কাছে যে অস্ত্র গোলা বারুদ ছিল, আমার এই অস্ত্রগুলো রাখা নিষিদ্ধ করে দিয়েছে বা নিষিদ্ধ হয়ে গেছে। কোনো আইন নির্বাচনের আগে দেখবেন প্রজ্ঞাপন জারি করে, ঠিক আছে, জারি করলে আমার যতই লাইসেন্স থাক, তখন আমার এই লাইসেন্স থাকা কি হয়ে যায়, অটোমেটিক বাতিল হয়ে যায়। তাহলে 16 ধারায় কোন কোন কারণে খেয়াল করেন, আবার একবার বলি, কোন কোন কারণে লাইসেন্স থানায় বা ডিলার কার্ড জমা দেবেন। কোনো ব্যক্তির লাইসেন্স বা মেয়াদ উত্তীর্ণ হলে, আপনার যে লাইসেন্সের মেয়াদ আছে খেয়াল করেন, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে, কোনো কারণে লাইসেন্স বাতিল হলে। 2, কোনো কারণে লাইসেন্স বাতিল হলে, কোনো কারণে লাইসেন্স বাতিল হলে। 3, 15 ধারায় নোটিশ জারি করা হয়েছিল, 15 ধারায় নোটিশ জারি করা হয়েছে। 3, 15 ধারায় নোটিশ জারি করা হয়েছে। 3, 15 ধারায় নোটিশ জারি করা হয়েছে। 4, যে কারণে তার পক্ষে অস্ত্র রাখা অবৈধ বা নিষিদ্ধ করা হয়েছে, যে কারণে অস্ত্র রাখা তার কাছে অবৈধ বা বেআইনি হয়ে পড়েছে, যে কারণে অস্ত্র রাখা অবৈধ বা বেআইনি হয়ে পড়েছে। কার, যার লাইসেন্স। এই 4 শ্রেণীর লোক এই অস্ত্র দিনে থানায় বা ডিলারের নিকট জমা দেবে। এই 4 শ্রেণীর লোক অস্ত্র থানায় বা ডিলারের নিকট জমা দেবে। আপনারা পড়তে গেলে এই কথাগুলো পাবেন, ওই একের মধ্যেই পাবেন, ধারাবাহিকভাবে পাবেন, রিডিং পড়বেন, দেখবেন এই কথাগুলো আছে, দাগ দেবেন, অথবা আমার এই রেকর্ডিং শুনে ধারাবাহিকভাবে লিখে রাখবেন। এরপরে আসেন, কখন আপনি অস্ত্রটা ফেরত পাবেন, কখন এই অস্ত্রটা আপনি ফেরত পাবেন। এখন দেখেন, তার অস্ত্র যদি লাইসেন্সের মেয়াদ আপনি করে নিয়ে আসেন, যদি আপনি লাইসেন্সের মেয়াদ করে নিয়ে আসেন, তখন অস্ত্র ফেরত পাবেন। এবং সরকার যদি আপনার থেকে কি করে, ওই আদেশ প্রত্যাহার করে নেয়, আদেশ প্রত্যাহার করে নেয়, তখন আপনি ফেরত পাবেন। এবং সরকার যদি দেখা গেলো এই অস্ত্র আপনাকে দেবে না, অস্ত্র আপনাকে দেবে না, অস্ত্রকে কি করে, বিক্রি করে দেবে, অথবা আপনি অন্য কারোর কাছে বিক্রি করে দিতে পারেন, আপনি টাকা নেবেন, অথবা সরকারি অন্য কোনো লোকের কাছে বিক্রি করে দিলে এই বিকৃত অর্থ আপনি ফেরত পাবেন, এই বিকৃত অর্থ আপনি ফেরত পাবেন। এবং সরকার যদি এই অস্ত্রগুলো আপনার কাছে, যেটা আপনি থানায় বা ডিলার নিকট জমা দিয়েছেন, এই অস্ত্র যদি উনি সিজ করে দেয়, সরকার যদি বাজেয়াপ্ত ঘোষণা করে দেয়, তাহলে অস্ত্র টাকাও পাবেন না, অস্ত্রও পাবেন না, টাকাও পাবেন না, অস্ত্রও পাবেন না। তাহলে আমি আপনার এইটার পড়লাম না, আমি বাংলা করে বললাম, আপনার এই বাংলা করে কথাটা লিখে রাখবেন। তাহলে 1 নম্বরে লিখবেন, অস্ত্র কখন ফেরত পাবেন, যখন আপনি লাইসেন্স করে নিয়ে আসছেন, লাইসেন্সের মেয়াদ করে নিয়ে আসছেন। প্রথম কথাই বলছেন লাইসেন্সের মেয়াদ চলে গেছিল, এই মেয়াদ যখন করে নিয়ে আসেন, তখন আপনি থানার থেকে অস্ত্রটা নিয়ে আসবেন, থানা বা ডিলারের কাছে দিয়েছেন, অস্ত্র ফেরত পাবেন। এছাড়া সরকার যে আদেশ জারি করেছিল, সেই আদেশ প্রত্যাহার করে নিয়েছে, আপনি ফেরত পাবেন, ঠিক আছে। এরপর আপনি কি করবেন, আপনি অস্ত্রটা বিক্রি করে দিতে পারেন, অন্য লাইসেন্সধারী ব্যক্তির নিকট বিক্রি করে দেন, সেক্ষেত্রে আপনি টাকা ফেরত পেলেন। সরকার যদি বিক্রি করে দেয়, তাহলে আপনার টাকা ফেরত দেবে, ঠিক আছে।
এবং সরকার যদি এই অস্ত্র বাজেয়াপ্ত করে দেয় তাহলে আপনি টাকাও পাবেন না, অস্ত্রও পাবেন না, আপনি বা আমি, ডিলার পাবে না। তাহলে কতিপয় ক্ষেত্রে অস্ত্র রাখা বা লাইসেন্সের ডিলারের নিকট জমা দেবেন, কতিপয় ক্ষেত্রে অস্ত্র থানা বা ডিলারের নিকট কখন জমা দেবেন, 4 ক্ষেত্রে জমা দেবেন এবং 3 ক্ষেত্রে অস্ত্র ফেরত পাবেন। ঠিক আছে, এইগুলো ছোট ছোট করে আপনারা লিখে পড়ে নেবেন, খুব সহজ জিনিস। যদি আপনি বইটি দেখেন, যদি না পারেন আবার আমার কাছে বলবেন, আমি আপনার বলে দেবো অমুক লাইনে অমুক কলমে গোল গোল করে দাগ দেন। আপনারা অবশ্যই পেন্সিল কাটার এগুলো কিনে রাখবেন। বইয়ের ভিতর, মূল বইয়ের ভিতর কখনোই কলম দিয়ে দাগ দেবেন না। ঠিক আছে, আমি কিন্তু অনেক দাগাই পেন্সিল দিয়ে দাগাই, আবার মুছি আবার দাগাই, এগুলো আপনার শেখার জন্য সহজ করবে। এখন আসেন 17 ক। 17 ক, অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ করছে। আপনি অস্ত্র নিয়ে সঙ্গে নিয়ে চলাফেরা করতে পারেন, বিধিনিষেধ জারি করছে সরকার। এর আপনি কি করছেন, এই বিধিনিষেধ না মান্য করেই অস্ত্র নিয়ে ঢুকে পড়ছেন, তখন কি করবে? এই ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার অথবা সরকার যাকে ক্ষমতা দিয়েছে তিনি আপনার অস্ত্র কি করবেন? কেড়ে নিতে পারেন। কাড়ে নেওয়ার পরে শুধু সীমাবদ্ধ না, অস্ত্র লাইসেন্স বাতিল বা সাময়িক সময় আটক রাখা বা স্থগিত করতে পারে। এগুলোর পড়ার আগে বললাম, চলেন এখন বইয়ের ভিতরে যাই। 17 ক, অস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। আপনি অস্ত্র লাইসেন্স আছে বা আপনি ডিউটি করেন, আমি আপনার একটু আগে বলছি, এই যে আপনি ডিউটি করার সময় যখন পিএম আসছে, সংরক্ষিত এলাকা আপনি অস্ত্র নিতে পারবেন না। সংরক্ষিত এলাকায় পাপন স্যার সাইলেন্ট করে দেন। আপনাদের ক্লাস তো 10টায়, আপনাদের 27 মিনিটে যোগদান করেন, সবাই ডিউটি করেন, আমি 1 ঘন্টা কিন্তু ক্লাস নিয়েছি স্যার, বুঝছেন? আর একটা ক্লাস আপনাদের আর অল্প সময়ের মধ্যে শেষ হবে। তো আপনারা সহযোগিতা করলে আমার এই ক্লাস নেওয়া সহজ হবে ইনশাল্লাহ, এবং সহযোগিতা করেন বলেই এই ক্লাস নিতে পারি এবং আপনাদেরও উপকার হয়, আপনারা অফিসার হবেন। দোয়া এবং শুভকামনা। তাহলে খেয়াল করেন, অস্ত্রশস্ত্রের সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। সরকার যদি জনস্বার্থের খাতিরে, এই কথাটা মনে রাখবেন, আমি যে ভাষাটা ব্যবহার করলাম, একটা দুটো কথা মনে রাখতে হয়। সরকার যদি জনসংখ্যার খাতিরে যুক্তিসঙ্গত বিবেচনা মনে করেন, সরকার গ্যাজেট বিজ্ঞপ্তি প্রচার করিয়ে যে কোনো ব্যক্তির লাইসেন্সকৃত অস্ত্রশস্ত্রের সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ আরোপ করতে পারেন এবং নির্দিষ্ট মেয়াদকাল জন্য এই বিধিনিষেধ আরোপ হতে পারে। তাহলে সরকার কি করছে? জনগণের স্বার্থের উপর খেয়াল করে। সরকার কিন্তু জনগণের কল্যাণে কাজ করে, এই জনগণের স্বার্থে কাজ করছে অথবা যুক্তিসঙ্গত বিবেচনা মনে করলে সরকার একটা প্রজ্ঞাপন জারি করছে যে এই সময়ের মধ্যে আপনাদের কাছে যাদের কাছে অস্ত্র বা লাইসেন্স আছে এইগুলো আপনারা থানায় বা ডিলারের নিকট জমা দিয়ে আসেন। অস্ত্র বা গোলা বারুদের যে লাইসেন্স নিয়েছেন, আপনারা নিয়ে অস্ত্র গোলা বারুদ রাখছেন, এইগুলো থানায় বা ডিলারের নিকট যে জমা দিয়ে আসেন, প্রজ্ঞাপন জারি করছে। দেখ আপনাদের তো এমসি কোনো এত ব্যাখ্যা করার কি নেই। তাহলে মূল পড়বেন কি? জনস্বার্থের খাতিরে যুক্তিসঙ্গত বিবেচনা, এই দুটি কথা মনে রাখবেন। জনসংখ্যার খাতিরে যুক্তিসঙ্গত বিবেচনা মনে করলে সরকার প্রজ্ঞাপন জারি করে অস্ত্র থানায় বা ডিলারের নিকট জমা দিতে বলছে। কিন্তু আপনি কি করছি? এটা জমা দেন, এটা জমা না দিয়ে কি করছি খেয়াল করেন। আমি যখন এই আদেশ 1 দ্বারা আদেশ লঙ্ঘন করিয়া অস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরা করি, যে কোনো ম্যাজিস্ট্রেট, আমরা এই সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখা এই অস্ত্র যখন সঙ্গে নিয়ে চলাফেরা করব, তখন যে কোনো ম্যাজিস্ট্রেট, যে নির্বাহী হোক আর বিচারিক হোক, যে কোনো ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা, সরকার এই সম্পর্কে যে ব্যক্তিকে তার পদমর্যাদা ক্ষমতা দিয়েছেন, তাহলে সরকার যাকে ক্ষমতা দিয়েছেন কয়েকজন লোককে, 1 নম্বরে যে কোনো ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা এবং সরকার যাকে ক্ষমতা দিয়েছে, ইনরা কি করবে? আপনাকে অস্ত্র হইতে অবমুক্ত করবে, অস্ত্রমুক্ত করে উঠতে পারবেন। তাহলে আমি যদি এই সরকারের আদেশ ভায়োলেট করে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করি, যখন সরকার আদেশ জারি করছে, তাহলে ম্যাজিস্ট্রেট, যে কোনো ম্যাজিস্ট্রেট, যে পুলিশ কর্মকর্তা এবং সরকার অন্য কোনো ব্যক্তিকেও ক্ষমতা দিয়েছে, অন্য কোনো ব্যক্তিকে শুনবেন সোজা করে ভাই, ম্যাজিস্ট্রেট, নির্বাহী, বিচারিক নির্বাচনের সময় থাকে, দেখবেন নির্বাচনের সময় থাকে, এরপরে পুলিশ কর্মকর্তা থাকে, এরপরে যে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, একটা নির্বাচন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, উনি কিন্তু বিসিএস অথবা নন বিসিএস হোক, কিন্তু উনি সুপ্রিম পাওয়ার, ওই এলাকায় আপনি ঢুকে পড়ছেন, তাহলে ওনারও ক্ষমতা আছে। ঠিক আছে, ওনার কাছে সরকার ক্ষমতা দিয়ে দিয়েছে তখন নির্বাচনকালীন, ওই ক্ষমতা বলে আপনার আমার কাছ থেকে কি করতে? অস্ত্র অবমুক্ত করবে, লাইসেন্স বাতিল করতে পারে, তাহলে লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে বাতিল করতে পারে। লাইসেন্স বাতিল করবে বা সাময়িকভাবে বাতিল করবে। তাহলে লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে বাতিল করবে। তাহলে মূল কথা হচ্ছে কি?
17 ক অস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। সরকার জনগণের স্বার্থে বা সরকারের যেটা যুক্তিযুক্ত মনে হয়েছে একটা আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে বলছে আপনারা অস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরা করবেন না, নির্বাচনে আপনি ভোট দেন কিন্তু অস্ত্র নিয়ে আসবেন না বলে দিচ্ছে। এখন আপনি নির্দেশ আমি আর আপনি ভায়োলেট করে অস্ত্র নিয়ে গেছি, যে কোনো ম্যাজিস্ট্রেট অস্ত্রটা আমরা অবমুক্ত করে নেবে, পুলিশ কর্মকর্তা নেবে, অথবা সরকার যে কোনো ব্যক্তিকে ক্ষমতা দিয়েছে তিনি এই অস্ত্রকে অবমুক্ত করেন। অবমুক্ত করে শেষ করে নেন, আমার লাইসেন্স বাতিল করতে পারে বা সাময়িক সময়ের জন্য স্থগিত বা বাতিল করে দিতে পারে, এতটুকু পারে। তাহলে স্যারেরা বসলেন, তাহলে অস্ত্রের সঙ্গে কখন অস্ত্র লাইসেন্স বাতিল করতে পারে, হ্যাঁ কখন অস্ত্র লাইসেন্স বাতিল করতে পারে, 17 ধারাতে লিখবেন। 17 ক অস্ত্র যখন সঙ্গে নিয়ে কি কি কারণে অস্ত্র লাইসেন্স বাতিল করবে, কি কি কারণে অস্ত্র লাইসেন্স বাতিল করবে 17 ধারাতে লিখতে পারবেন। জনস্বার্থের খাত যদি ওই লোক সঙ্গে নিয়ে যায়, এই অস্ত্র শস্ত্র কে কেড়ে নেবে, পুলিশ অফিসার নেবে, ম্যাজিস্ট্রেট নেবে এবং সরকার যার ক্ষমতা সে নেবে। এখন আসেন এই যে এরপরে স্যারেরা আসছে, এরপরে আসেন স্যার আপনাদের পড়া হচ্ছে 18 ধারা। 18 ধারা হচ্ছে লাইসেন্স বাতিল বা সাময়িক সময়ের জন্য স্থগিত করা। 18 ধারা হচ্ছে লাইসেন্স বাতিল বা সাময়িক সময় স্থগিত করা। কেন আপনার লাইসেন্স বাতিল করবে বা সাময়িক সময়ের জন্য স্থগিত করবে এইগুলো কিন্তু বুঝবেন। 16, 17, 18 এটা বোঝার আছে, কথাগুলো কিন্তু সেম সেম লাগে, কিন্তু আপনি যখন পড়ে নিজস্ব খাতায় প্যাড করে লিখবেন বা নিজস্ব নোট করে ফেলবেন তখন দেখবেন যে জিনিসটা সহজ। তাহলে লাইসেন্স বাতিল বা সাময়িক সময়ের জন্য কি করছে, স্থগিত করবে। কেন করবে খেয়াল করেন, কোন লাইসেন্স নির্মাণের ক্ষেত্রে বাতিল বা সাময়িক সময় স্থগিত করতে পারে। 1 নম্বর, জনস্বার্থে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত বা নিশ্চিত করার জন্য প্রয়োজন বোধ মনে করলে লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা অথবা তার অধীনস্থ ভারপ্রাপ্ত কোনো কর্মকর্তা জেলার যে কোনো ম্যাজিস্ট্রেট যথাযথ কারণ লিপিবদ্ধ করিয়া অনুরূপ লাইসেন্স বাতিল করতে বা সাময়িকভাবে স্থগিত করিতে পারেন। তাহলে কি কথা শুনবেন, এখানে বলছে লাইসেন্স বাতিল বা সাময়িক সময় স্থগিত কেন হবে। আমার কাছে লাইসেন্স আছে, আমার এই লাইসেন্স কেন বাতিল বা সাময়িক সময় স্থগিত হবে, ওই জনস্বার্থে আইন শৃঙ্খলার বিঘ্নিত না হয়, জনস্বার্থে আইন শৃঙ্খলা বিঘ্নিত না হয় এরকম কারণে লাইসেন্সকারী কর্মকর্তা যিনি লাইসেন্স দেন, আর এই লাইসেন্স দেওয়ার জন্য আলাদা কর্মকর্তা আছে, এই লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা অথবা একজন আছে প্রধান, তার অধীনস্থ যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকেন ওই কর্মকর্তা, তাহলে কর্মকর্তা হলো মূল। তো লাইসেন্স প্রদানকারী একজন কর্মকর্তা আছে, উনি ছুটি দিয়েছিল কিন্তু একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়েছে বা ওই সময়কাল উনি ছুটিতে আছেন প্রধান কর্মকর্তা, তাহলে ভারপ্রাপ্ত কর্মকর্তাও এই লাইসেন্স কি করতে পারে। এবং জেলা ম্যাজিস্ট্রেট, জেলার যে কোনো ম্যাজিস্ট্রেট, আপনারা জানেন একটা জেলায় অনেক ধরনের ম্যাজিস্ট্রেট থাকে। প্রথম কি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঠিক আছে না, এরকম ম্যাজিস্ট্রেট অনেক থাকে। এর যে কোনো একজন ম্যাজিস্ট্রেট এই লাইসেন্স বাতিল বা সাময়িক সময়ের জন্য স্থগিত করবে। লাইসেন্স বাতিল বা সাময়িক সময়ের জন্য স্থগিত করবে জনস্বার্থে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় এই কারণে এই ম্যাজিস্ট্রেট লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা যে কোনো ম্যাজিস্ট্রেট এই লাইসেন্স বাতিল করতে পারে। 2 নম্বর কারণ 18-2 কারণ বা খ কারণ, কি কারণে আরেকটা কারণ আছে যে বন্ধ করতে পারে। লাইসেন্সধারী কোনো ব্যক্তি যার কাছে লাইসেন্স, আমার কাছে লাইসেন্স ছিল, আমি একজন লাইসেন্সধারী ব্যক্তি, এই আইনের অধীনে কোনো অপরাধের দায়ে মানে অস্ত্র আইনের কোনো অপরাধের দায়ে আমি যদি দণ্ডিত হই, ম্যাজিস্ট্রেট কর্তৃক দোষী সাব্যস্ত হই অথবা দণ্ডিত হয়ে জজ বা ম্যাজিস্ট্রেট সেই লাইসেন্স বাতিল করতে বা সাময়িক সময়ের জন্য স্থগিত করতে পারেন। পরিষ্কার কথা, আমার যে অস্ত্র আছে, আমার একটা অস্ত্র ছিল, এই অস্ত্র আইনে এই অস্ত্রের অপরাধ করে আমি কি করেছি, দণ্ডিত হয়েছি বা আমি সাজা ভোগ করে ফেলেছি, মানে আমার আদালত সাজা দিয়েছে, তখন কি করছে এই অস্ত্র আমার কাছে আর নিরাপদ না, তখন আমার কি করছে, আমার এই লাইসেন্স বাতিল বা সাময়িক সময়ের জন্য স্থগিত করেছে। লাইসেন্স বাতিল বা সাময়িক, তাহলে 18 দ্বারা কি কি বললেন, লাইসেন্স বাতিল এবং সাময়িক সময় স্থগিত কখন হবে, যখন জনগণের স্বার্থ বা শান্তি শৃঙ্খলা মনে হবে তখন ম্যাজিস্ট্রেট ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অস্ত্র লাইসেন্স দেওয়াকারী কর্মকর্তা, ভারপ্রাপ্ত না পুলিশের ভারপ্রাপ্ত না, অস্ত্র লাইসেন্স প্রদানকারী কর্মকর্তা অথবা অস্ত্র লাইসেন্স প্রদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা যে কোনো জেলার ম্যাজিস্ট্রেট
তার কারণ লিপিবদ্ধ করিয়া এই লাইসেন্স সাময়িক সময়ের জন্য স্থগিত করতে পারে। এবং দুই নম্বরে কি বলছে, যদি দণ্ডে দণ্ডিত হয়, এই এই ম্যাজিস্ট্রেট আদালত যদি কোনো ব্যক্তি এই অস্ত্র আইনের অপরাধ, অন্য না মাদক জুয়া খাওয়াটা না, এই আইনের যদি অস্ত্র লাইসেন্সের কারণে কোনো অপরাধ হয়, কোনো দণ্ডে দণ্ডিত হয়, তাহলে উনি কি করবে, তাহলে অস্ত্র লাইসেন্স বাতিল হয়ে যাবে এবং সাময়িক সময়ের জন্য স্থগিত করে দেবে। এই হলো মূল পড়া। এখন আছেন 19 আর 19-এর ক, হালকা করে বলি। 19-এর ক পড়বেন দেশীয় অস্ত্র রাখার শাস্তি, 19-এ পড়বেন দেশীয় অস্ত্র রাখার শাস্তি, 19-এর খ বিদেশি অস্ত্র রাখার শাস্তি। শাস্তি আলী 19 আর 19-এর ক দিয়ে এখানে ব্যাপক পড়া। এই ক খ, এই যখন রেগুলার মামলা হয়, এ বি সি ডি, 19-এর এ বি সি ডি ই এইভাবে মামলা হয়। অর্থাৎ আপনাদের আমি মনে করি এত কঠিন কিছু আসবে না। আপনাদের পড়া হচ্ছে 1-এর খ 12, 1-এর খ 12, 16, 17-এর ক 18, 18 শেষ হলে 19, 19 আছে এই যে মনে রাখবেন দেশীয় অস্ত্র 19 ধারা অপরাধের শাস্তি, 19-এর ক বিদেশি অস্ত্র, 19-এর ক বিদেশি অস্ত্র। পরে দেখবেন ওইখানে তাই লেখা, ওই অস্ত্রের নামগুলো আমার দেশে হয় না, আর 19-এর ক দেশীয় অস্ত্র দ্বারাই এই অপরাধগুলো হয়। তারপরও আপনারা ওইভাবে ব্যাখ্যা না পড়ে এইভাবে লেখবেন 19 আর 19-এর ক। আপনার 19-এর গয়ের তো ও লেখার দরকার নেই, ওটা যদি ভুল করে ফেলেন তাহলে নাম্বার কাটা। আর যদি 19 আর 19-এর ক দেন তাহলে বলবে স্যার ঠিক আছে 19-19-এর ক দিয়েছে ওখানেই আছে, খুঁজে নেবেন। ঠিক আছে, এখন আসেন 20 ধারা। 20 ধারা হলো গোপনে অস্ত্র তার সাথে যদি কোনো ব্যক্তি গোপনে এই 20-এর ক 20 ধারা অস্ত্র আইনের 20-এর ক হচ্ছে এই অস্ত্র আইনের 5, 6, 10, 14 এবং 15 ধারা লঙ্ঘনের শাস্তি। এই 5, 6, 7 মনে রাখার দরকার নেই। এখানে হচ্ছে যদি আপনার অস্ত্র যখন তল্লাশি করা হবে, তখন আপনারা জানেন কোনো বস্তু দ্রব্য উদ্ধার করার জন্য কিন্তু পুলিশ অফিসার তল্লাশি পড়ানো পড়ছেন, হুবহু পড়ছেন। এই তল্লাশির সময় যখন অস্ত্র তল্লাশি করার জন্য আমি আপনি গেছি পড়ানো নিয়ে, ওইটাই যখন আমাদের মূল কাজ। এই তল্লাশি করার সময় কোনো ব্যক্তি যদি অস্ত্র সামলায় রাখে বা গোপন করে তাহলে তার শাস্তি হলো 20 ধারা। অস্ত্র ধরুন গোপন করছে আর সামলায় রাখছে, ওর বাড়ি সার্চ করতেছেন, পুলিশ আছে, সবাই দেখাশোনা করছে, ম্যাজিস্ট্রেট থাকতে পারে, কিন্তু অস্ত্র কি করছে, ও করছে অস্ত্র গোপন করে রাখছে, এই ক্ষেত্রে তার শাস্তি হলো 20 ধারা। আর 20-এর কথা কি বলছে, বর্ধিত দণ্ড বা শাস্তির পরিমাণ বৃদ্ধি। এই হলো দণ্ডবিধি আইনের 75 ধারার কথা আছে। এই বর্ধিত দণ্ড কেন দেবে শুনবেন। অস্ত্র যখন আমরা পরোয়ানা নিয়ে বা তল্লাশি করতে গেছি, পরোয়ানা বা বিনা পরোয়ানায় তল্লাশি করতে গেছি, তখন এই কোনো এক ব্যক্তি যার কাছে, ধরেন আমি, আপনারা আমার বাসায় তল্লাশি করতে আসেন বা আমার বাগান বাড়িতে গেছেন, আমার কাছে অস্ত্র ছিল, কিন্তু আমি কি করছি, অস্ত্র যদি তল্লাশি গোপন করি তাহলে তার শাস্তি হলো 20 ধারা। কিন্তু আমি এবার অস্ত্র গোপন করছি, এই গোপন করার কাজ হলো একটাই, এই অস্ত্র দ্বারা কোনো ব্যক্তিকে মেরে ফেলাবো। এই অস্ত্র দ্বারা কোনো ব্যক্তিকে যখন আমি মেরে ফেলাবো, এই ইন্টেনশন নিয়ে, এই চিন্তা চেতনা নিয়ে যখন আমি অস্ত্রটা লুকায় রাখছি বা সামলায় রাখছি, তখন আমার শাস্তির পরিমাণ দ্বিগুণ হবে বা বর্ধিত দণ্ড হবে। কি হবে, আমার শাস্তি যদি অন্য সময় 5 বছর থাকতো, আমি যে অস্ত্র গোপন করছি কোনো ব্যক্তিকে খুন করার উদ্দেশ্যে, যার কারণে আমার শাস্তি হবে ডবল, দ্বিগুণ, যেটাকে 1860 সালের পেনাল কোডের 75 ধারাকে বর্ধিত দণ্ড বলা হয়। ঠিক আছে, বর্ধিত দণ্ড বলা হয়। এখানে যদিও বর্ধিত দণ্ড বলে নাই, দণ্ডের পরিমাণ বৃদ্ধি। তাহলে ছাড়রা বুঝতে পারছেন, 20-এ কয়েছে অস্ত্র গোপন করছেন তল্লাশির সময় শাস্তি, কিন্তু 20-এর কথা আপনি এমন একটা কাজ করছেন, গোপন করেছেন, এবং এই গোপন করা অস্ত্র যদি উদ্ধার না করতে পারে, কোন এক ব্যক্তিকে আপনি মারি ফেলানোর উদ্দেশ্যেই অস্ত্রটা গোপন করছিলেন, আপনার শাস্তির পরিমাণ ডবল আপনার বাবার। এরপরে ছাত্রদের সামনে আর লাস্ট একটা পড়া, অস্ত্র আইনের 25, ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি বা আটককরণ। ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি বা আটককরণ, এটা কিরকম বলছে, কোন ম্যাজিস্ট্রেট যদি মনে করেন তার 13 দিন বা 13 দিন বসবাসকারী কোনো ব্যক্তির নিকট দখলে আইনি বা অবৈধ উদ্দেশ্যে কোনো অস্ত্র, গোলাবারুদ বা সামরিক সরঞ্জাম রয়েছে, তো উক্ত ব্যক্তির দখলে বা অধিকার অনুরূপ অস্ত্র, গোলাবারুদ বা সামরিক সরঞ্জাম থাকিলে তা জননিরাপত্তা বা শান্তি শৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হইবে।
তাহলে যদি কোনো ব্যক্তির কাছে অস্ত্র গোলাবারুদ থাকে, এই অস্ত্র গোলাবারুদ থাকলে ওই ব্যক্তি এই অস্ত্র দ্বারা জননিরাপত্তার বিঘ্ন সৃষ্টি করবে, শান্তি শৃঙ্খলা পক্ষে শান্তি শৃঙ্খলার পক্ষে বিপক্ষে বিপজ্জনক হবে, শান্তি শৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হবে। সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তার অনুরূপ ধারণা কারণ লিপিবদ্ধ করিয়া তার গৃহ তল্লাশি করিতে পারবেন। ম্যাজিস্ট্রেট তার কারণ লিপিবদ্ধ করিয়া তার গৃহ তল্লাশি করবেন। কি করবেন? গৃহ তল্লাশি করবেন। ম্যাজিস্ট্রেট যদি গৃহ তল্লাশি করে তাহলে আর পরোয়ানা লাগে না। ম্যাজিস্ট্রেট গৃহ তল্লাশি করলে পরোয়ানা লাগে না, কারণ তিনি তো উপস্থিতি আছেন। ঠিক আছে, তাই সারদের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।